নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ 7ই জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটা প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করেই দেখুন, তবেই কিন্তু আপনারা প্রপার নলেজ গেইন করতে পারবেন। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ইউপিএসসি থেকে শুরু করে সমস্ত লেভেলের এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পেয়ে যাবেন। আর এই যে আমার সম্পর্কে এবং আমার চ্যানেল সম্পর্কে লেখা রয়েছে। আর পর্ণদীপস ওপিনিয়ন, এই চ্যানেলে আপনারা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড সমস্ত ধরনের বুক রিভিউ পাবেন। তো চ্যানেলটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন। আর এই চ্যানেলের যে ভিডিওগুলো, এর মাধ্যমে বুঝতে পারবেন যে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। দেখুন, প্রত্যেকটা টপারের পক্ষে এক একটা বই সুইটেবল হয়, আপনার পক্ষে কোনটা সুইটেবল সেটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে। তার জন্য এই ভিডিওগুলো কিন্তু আমি ক্রিয়েট করছি, নাহলে আমি এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলেই পাবলিশ করতে পারতাম, কিন্তু আমি আলাদা চ্যানেল করেছি কারণ এই ভিডিওগুলো যাতে গুলিয়ে না যায় অন্যান্য ভিডিওর সাথে। আর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দিয়ে দেবো, যেমন এম লক্ষ্মীকান্তের পলিটি, লুসেনজিকের হিস্ট্রি, রমেশ সিংয়ের যে ইকোনমি, এর প্লেলিস্টগুলো কিন্তু আমি দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন এবং যে দরকারি ভিডিও আপনার কাজে লাগবে সেগুলো আপনারা দেখতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার সেটা হলো বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ। তো বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ রিসেন্টলি নিউজ এসেছে। তার কারণ কি, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ এটাকে কিন্তু ভিটিআর বা বাল্মীকি টাইগার রিজার্ভ আমরা এই নামে জানবো বা ভিটিআর বলে জানবো। পরবর্তীকালে দেখবেন আমরা ভিটিআর ইউজ করব। তো এখানকার যে অথরিটি, বাল্মীকি টাইগার রিজার্ভের যে অথরিটি, সেই অথরিটি রিসেন্টলি কিন্তু ভালচার বা শকুন 150টার কাছাকাছি শকুনকে আইডেন্টিফাই করেছে এই যে বাল্মীকি টাইগার রিজার্ভে। দেখুন একটু লক্ষ্য করুন, নামটা কি, বাল্মীকি টাইগার রিজার্ভ। এটা কিন্তু অবশ্যই একটি টাইগার রিজার্ভ, অর্থাৎ ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্র। সেখানে 150টি এই যে শকুন বা ভালচার যে বার্ড, তার স্পেসিসকে কিন্তু আইডেন্টিফাই করা গেছে। আর এখানে কিন্তু ডিফারেন্ট স্পেসিসের ভালচার দেখা গেছে। আর ভালচার যদি আমরা ভারতের কথা বলি, ভালচার কিন্তু সমস্ত রকমের ভালচার ভারতে কিন্তু একত্রিত হয়। ডিফারেন্ট স্পেসিস অফ ভালচার ইনক্লুডিং ইজিপশিয়ান ভালচার, গ্রিফন ভালচার, হোয়াইট রামড ভালচার, হিমালয়ান গ্রিফন ভালচার, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ভারতের নয়, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এই সমস্ত রিজনে কিন্তু এই ভালচার দেখা যায়। এটা ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, এসএসসি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট নয় ভালচারের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আসল যে ইম্পর্টেন্ট এই ভালচার রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেটা নেক্সট স্লাইডে রয়েছে। তার আগে এখানে দেখে নিন আরও সম্পর্কে, ভালচার সম্পর্কে। এখানে আরও বলছে, দেখুন, ভিটিআর ফর্মস দ্য ইস্টার্নমোস্ট লিমিট অফ দ্য হিমালয়ান টেরাই ফরেস্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ হিমালয়ান যে টেরাই ফরেস্ট, সেখানেই এই ভালচারটা কিন্তু সাধারণত দেখা যায়। আর এটা সিচুয়েটেড গঙ্গেটিক প্লেন্স বায়োজিওগ্রাফিক জোন অফ দ্য কান্ট্রি। দ্য ফরেস্ট হ্যাজ কম্বিনেশন অফ ভাবর অ্যান্ড টেরাইট ট্র্যাপস। এটা ইউপিএসসি প্রিলিমিনারি যে স্টেটমেন্ট বেসিসে যে কোশ্চেনগুলো আসে, আপনি যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন একটু ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। এই টাইপের কোশ্চেন ভালচার বা এই টাইপের কোনো স্পেসিস থেকে যখন কোশ্চেন আসে, তখন একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই স্পেসিস কোন রিজনে পাওয়া যায়। তাহলে আমাদের এইটা টোটাল কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে হিমালয়ান টেরাই ফরেস্টে সাধারণত দেখা যায়। আর এখানে গঙ্গেটিক প্লেন বায়োজিওগ্রাফিক জোনের মধ্যে পড়ছে, কান্ট্রির মধ্যে, যেখানে কম্বিনেশন অফ ভাবর এবং তেরাই এবং ভাবরের যে কম্বিনেশন সেটা। আর তেরাই কি ভাবর কি এটা জানতে আমার যে এনসিআরটি জিওগ্রাফির লেকচার, ওটা কিন্তু ফলো করবেন আপনারা। আর দেখুন, ইন্ডিয়ান ফ্লাইং ফক্সেস ক্যান বি সাইটেড হেয়ার। তো এখানে কিন্তু আরও দেখা যায় ইন্ডিয়ান ফ্লাইং ফক্সেস। দেয়ার আর 9 রেকর্ডেড স্পেসিস অফ ভালচার। এখানে আরও দেখতে পাচ্ছেন ভারতে যে ভালচার বা শকুনের প্রজাতি রয়েছে, টোটাল 9টা প্রজাতির শকুন রয়েছে। দ্য ওরিয়েন্টাল হোয়াইট ব্যাকড, লং বিল্ড, স্লেন্ডার বিল্ড, হিমালয়ান, রেড হেডেড, ইজিপশিয়ান বেয়ার্ডেড, তারপরে এখানে চিনেরাস অ্যান্ড দ্য ইউরেশিয়ান গ্রিফন। তো একটা স্টেটমেন্ট আমি বলে দিলাম কোন কোন জায়গায় এটা পাওয়া যায়। আর দ্বিতীয় যে স্টেটমেন্ট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, অথবা সিঙ্গেল কোশ্চেন যেটা আসতে পারে, আচ্ছা স্লাইড আমি অ্যাড করতে ভুলে গেছি, স্লাইড অ্যাড করতে ভুলিনি, আমি একটা স্লাইড পরে দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে এই স্টেটমেন্টটা আসতে পারে। তো এই যে ইন্ডিয়ান ভালচার, যেটার বিজ্ঞানসম্মত নাম সাধারণত গিপস ইন্ডিকাস, এটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ভালচার তার বিজ্ঞানসম্মত নাম। আর এটা কিন্তু ওল্ড ওয়ার্ল্ডের মধ্যে, ওল্ড ভালচারের মধ্যেও কিন্তু পড়ে, যেটা ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালে দেখা যায়। আর এই ভালচার
IUCN রেড লিস্টে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আরেকটা স্টেটমেন্ট আসতে পারে। তো ইউপিএসসি প্রিলিমসের দুটো স্টেটমেন্ট যদি দেয় তাহলে একটা স্টেটমেন্ট হবে IUCN রেড লিস্টে এই ভালচার কোন ক্যাটাগরিতে পড়ে। কারেক্ট অ্যান্সার কী হবে? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, আমি অন্য একদিন আলোচনা করবো এনভায়রনমেন্টাল লেকচারে। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড তারপরে এই টাইপের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো কিন্তু IUCN রেড লিস্টের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি। তো এর মধ্যে রয়েছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে পড়ে ইন্ডিয়ান ভালচার, যার বিজ্ঞানসম্মত নাম গিপস ইন্ডিকাস। আর এখানে দেখুন, এখানে আরেকটা স্টেটমেন্ট হচ্ছে এটা কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে আলোচনা করা হয়ে গেল ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট আমরা দেখব নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই স্লাইডটা অতটা ইম্পর্টেন্ট নয়, আপনারা জাস্ট চোখ বুলিয়ে নিতে পারেন। নেক্সট দেখবো আমরা ডিসক্রিট অরোনাস অন মার্স। তো এটা কী ব্যাপারটা কি? তো এর কনটেক্সটটা আগে দেখে নিন। ইউনাইটেড আরব এমিরেটস অনেক দিন বলতে 2 বছরের মধ্যে হোপ স্পেসক্রাফট এটা কিন্তু পাঠিয়েছিল মার্সের অরবিটে। তো মার্সের অরবিটে এই যে হোপ মিশন বা হোপ প্রোব যে মিশন পাঠানো হয়েছিল, আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্সে তখন কিন্তু আলোচনা করেছিলাম। এই যে হোপ প্রোব মিশন পাঠানো হয়েছিল ফেব্রুয়ারিতে, তো সম্ভবত 2021-এই পাঠানো হয়েছিল। তো 2021 যে ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল এই হোপ প্রোব মিশন, এই যে মিশন বা এই যে হোপ স্পেসক্রাফট এটা বিভিন্ন রকমের ইমেজ ক্যাপচার করছে। এটা কিন্তু এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তো এটা বিভিন্ন রকম ইমেজ ক্যাপচার করছে, আর এই ইমেজে দেখা যাচ্ছে যে এখানকার যে অ্যাটমসফিয়ার এটা কিন্তু গ্লোরিফাই হচ্ছে, অর্থাৎ এটা সবসময় চমকে উঠছে। এখানকার আলোয় প্রস্ফুটিত হচ্ছে বলতে পারেন। বিভিন্ন রকম টার্ম ইউজ করা যেতে পারে, সাহিত্যিক টার্ম, কবিতার টার্ম ইউজ করা যেতে পারে। তো যাই হোক, এই যে মার্সের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু সবসময় চমকে যাচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে ডিসক্রিট অরোনাস। তো আমাদের যে ওয়ার্ল্ড পৃথিবীতে কিন্তু এই রকম অরোনাস দেখা যায় পৃথিবীতে, এবং ওখানেও দেখা যায় এখানেও দেখা যায়। তো পৃথিবীতে আমরা নর্থে বলি কি অরোরা অস্ট্রালিস, সাউথে বলি অরোরা বোরিলিয়াস। তো এই টাইপের যে টার্ম, আর এটা কিন্তু দুটোই কিন্তু একই জিনিস, কিন্তু পার্থক্য একটু আছে। পার্থক্য হলো পৃথিবীতে শুধুমাত্র নর্থ পোল এবং সাউথ পোলে এটা দেখা যায়, আর এই যে মার্স এখানে কিন্তু সমগ্র অ্যাটমসফিয়ারে এই যে ডিসক্রিট অরোনাস দেখা যায়। তো এখানে দেখুন, আনলাইক অরোনাস অন আর্থ হুইচ আর সিন অনলি নিয়ার দ্য নর্থ অ্যান্ড সাউথ পোল, ডিসক্রিট অরোনাস অন মার্স আর সিন অল অ্যারাউন্ড দ্য প্ল্যানেট অ্যাট নাইট টাইম। তো রাত্রেবেলা কিন্তু মার্সে সব সময় দেখা যায়, আর আমাদের এখানে অর্থাৎ আমাদের পৃথিবীতে, আমাদের এখানে বলতে ভারতবর্ষ নয়, পৃথিবীতে সব দেখা যায় যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এটা সাধারণত যে হায়ার ল্যাটিটিউড এরিয়া সেখানেই কিন্তু সাধারণত দেখা যায়। তো এর কারণ কি? এই যে অরোনাস দেখা যায় পৃথিবীতে, দেখা যায় মার্সে দেখা যায়, এর কারণটা কি? এটা কিন্তু ইউপিএসসির যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি জিএস বা 3-তে সেটার জন্য ইম্পর্ট্যান্ট। তো এই যে অরোনাসের কারণ কি? তো দেখুন, আমাদের যে সূর্য অনেক রকম পার্টিকেলের দ্বারা তৈরি। সাধারণত হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, কিন্তু অনেক রকম পার্টিকেল রয়েছে এখান থেকে। এবং এর যে সারফেস এরিয়া, সানের যে সারফেস এরিয়া, সেখান থেকে কিন্তু অনেক রকম পার্টিকেল ইজেক্ট হয়, আর এর ফলে কিছু যেটাকে বলা হয় সোলার ওয়াইন্ড। তো এখানে বলছে দেখুন, চার্জ পার্টিকেলস ইজেক্টেড ফ্রম দ্য সান সারফেস কল্ড দ্য সোলার ওয়াইন্ড এন্টার্স দ্য আর্থ অ্যাটমসফিয়ার। তো এই যে সোলার ওয়াইন্ড সানের সারফেস থেকে বেরিয়ে আসে, এটা বেরিয়ে এসে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন গ্রহের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের পৃথিবীর আবার একটা জিওম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এই যে জিওম্যাগনেটিক ফিল্ড, এটা এই যে পার্টিকেলগুলো থেকে, এই যে চার্জড পার্টিকেলগুলো থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। আর এই যে পার্টিকেলগুলো থেকে রক্ষা করার কেন দরকার পড়ছে? তার কারণ অবশ্যই নিশ্চয়ই এগুলো হার্মফুল। তো এই যে পার্টিকেলগুলো অবশ্যই পৃথিবীর পক্ষে হার্মফুল। পৃথিবীর যে বায়োডাইভার্সিটি, পৃথিবীর যে প্রাণীকুল রয়েছে, প্রত্যেকের জন্যই কিন্তু হার্মফুল। তো সেই জন্য এটা কি জিওম্যাগনেটিক ফিল্ড পৃথিবীতে আসা থেকে এটাকে রক্ষা করছে। কিন্তু যে হায়ার ল্যাটিটিউডের যে এরিয়াগুলো রয়েছে, রিজিয়নগুলো রয়েছে, নর্থ এবং সাউথ পোল, কিছু জায়গায়
এই যে জিওম্যাগনেটিক ফিল্ড এটা কাজ করতে অসমর্থ থাকে, অর্থাৎ এটা কোনো রকম কাজ করতে পারে না। তার ফলে সেই পার্টিকেলগুলো আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে পড়ে এবং পৃথিবীর অ্যাটমসফিয়ারে কিছু গ্যাসের সাথে বিক্রিয়া করে, কারণ আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রচুর গ্যাস রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে, আর্গন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, কিছু গ্যাসের সাথে এটা বিক্রিয়া করে একটা লাইট ক্রিয়েট করে। বা আমি একটু আগে যেটা বললাম, মার্সে যে টাইপের আলো প্রস্ফুটিত হয় তেমনই কিন্তু রাতের আকাশে নর্থ এবং সাউথ পোলে এই টাইপের আলো দেখা যায়। তো এটাকেই আমরা বলবো অরোরা অস্ট্রালিস বা অরোরা বোরিয়াস। তো এই দুটো টার্ম কীভাবে তৈরি হয় আমি এখানে অ্যানালাইসিস করলাম। সান থেকে যে পার্টিকেল ইজেক্ট হয় সেটা পৃথিবীতে বা অন্যান্য গ্রহে ছড়িয়ে পড়ে, পৃথিবীতে আমাদের জিওম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা ঢুকতে দেয় না, কিন্তু নর্থ এবং সাউথ পোল এখানে ল্যাটিটিউড খুব হাই, তো সেই জন্য কিন্তু এই দুটো রিজিয়নে কিন্তু এটা ঢুকে পড়ে আর এখানে বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু আলোর আকারে দেখতে পাই আমরা। তো আমরা ছবিতে একবার দেখিনি কেমন দেখতে লাগে এটাকে। দেখুন, এই হচ্ছে অরোরা অস্ট্রালিস। তো এরকমই কিন্তু দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে, নরওয়েতে দেখা যায় এটা। নেক্সট দেখুন, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকচুয়ালি এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমি আনিনি, কারেন্ট অ্যাফেয়ার্স তো ছিল কিন্তু এটাকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আনিনি, এটাকে আমি এনেছি স্ট্যাটিক জিকের পার্সপেক্টিভ থেকে, স্ট্যাটিক জিকে বা জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কী ছিল আমি একটু বলে দিই। ক্যাটেল বা গৃহপালিত যে পশুগুলো, যেমন গরু, এই টাইপের যে পশুগুলো, এই টাইপের পশুগুলোর দেহ থেকে যে মলমূত্র নির্গত হয় তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিথেন থাকে, আর এই মিথেন কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিবেশের পক্ষে ক্ষতিকর, যেটা এখানে বলছে। মিথেনের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কিন্তু 25 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইডের। এখান থেকে বুঝতে পারছেন মিথেন কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কিন্তু 25 গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ক্যারি করে, অর্থাৎ মিথেন 25 গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং ক্রিয়েট করে কার্বন ডাইঅক্সাইডের থেকে। তাহলে বুঝতে পারছেন কতটাই ক্ষতিকর। ওভার 100 ইয়ার্স, 100 বছরের ওপরে ক্যালকুলেট করে বলা হচ্ছে মেক্স ইট এ মোর পোটেন্ট গ্রিনহাউস গ্যাস। তো এই জন্য কিন্তু এটাকে সবচেয়ে বেশি বা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি পোটেন্ট গ্রিনহাউস গ্যাস হিসেবে সার্টিফাইড করা হয়। তো মিথেনের সংকেত কি? CH4। এটা খুব ইজি, এটা পরীক্ষায় আসবে না, তবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বা এই যে স্ট্যাটিক জিকে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হলেও আপনার কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট দেখুন, চায়না ইজ সার্টিফাইড ম্যালেরিয়া ফ্রি বাই হু। আমি কয়েকদিন আগে এটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম, চায়না রিসেন্টলি সার্টিফাইড হয়েছে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে। তো কনটেক্সটটা দেখুন, ফলোয়িং এ 70 ইয়ার এফোর্ট চায়না কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে ম্যালেরিয়া ফ্রি সার্টিফিকেশন হুয়ের কাছ থেকে। হুয়ের ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তো যেহেতু আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আলোচনা করেছি, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি আবার আনলাম কেন, তার কারণ হচ্ছে এখানে দেখুন, এটা ইনসাইড IAS এর কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে দেখুন কিজ টু সাকসেস স্টেপস টেকেন বাই চায়না। তো ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু মেইনসের অ্যান্সার রাইটিংয়ে এই যে পার্টটা, ডান পাশের যে পার্টটা আর নেক্সট পেজে যে পার্টটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এই মডেলের কথা বলতে পারি যখন আমাদের হেলথ কেয়ার সিস্টেম বা আমাদের যদি কোশ্চেন আসে যে আমরা ম্যালেরিয়াকে কীভাবে দমন করতে পারি, তখন কিন্তু আমরা এই স্টেপগুলোর নাম বলতে পারি, তাহলে কিন্তু আমাদের নাম্বার বাড়বে। আমরা এটাও বলতে পারি যে চায়না এই স্টেপগুলো নিয়েছে, কিন্তু দেখবেন চায়নার যেন প্রশংসা না করা হয়, কারণ ভারতের সাথে চায়নার এখন কনফ্লিক্ট লেগেই রয়েছে। তো এই জন্য চায়নার প্রশংসা না করে চায়নার থেকে এই ভালো দিকগুলো অবশ্যই নেওয়া উচিত। শুধুমাত্র চায়না নয়, যে দেশের সাথে আমাদের শত্রুতা সেই দেশের থেকেও তার ভালো দিকগুলো নেওয়া। পাকিস্তানের সাথে শত্রুতা, পাকিস্তানে যদি কোনো কিছু ভালো জিনিস থেকে থাকে অবশ্যই সেটা আমাদের নেওয়া উচিত। তো তেমনই কিন্তু এই যে কি স্টেপ, এগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। তো তার আগে এখানে দেখে নিন, চায়না ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য হু ওয়েস্ট প্যাসিফিক রিজিয়ন, অর্থাৎ ওয়েস্ট প্যাসিফিক রিজিয়নে চায়না কিন্তু প্রথম কান্ট্রিতে পরিণত হয়েছে যেটা ম্যালেরিয়া ফ্রি সার্টিফাইড হয়েছে হু এর দ্বারা, আর এটা মোর দ্যান 3 ডিকেডস। আর ইন্ডিয়াও কিন্তু খুব ভালো ইমপ্রুভ করেছে এবছরে। ইন্ডিয়া খুব ভালো এই যে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে সার্টিফাইড হওয়ার জন্য খুব ভালোভাবে ইমপ্রুভ করেছে, সবচেয়ে ভালোভাবে ইমপ্রুভ করেছে বলতে হবে, কারণ 17%-এর কাছাকাছি কিন্তু ম্যালেরিয়ার পোটেনশিয়াল কমেছে। তো এখানে কী স্টেপসগুলো আগে দেখে নিন যে কীভাবে এই যে চায়না কন্ট্রোল করেছে, এই যে ম্যালেরিয়াটাকে চায়না কন্ট্রোল করেছে। তো দেখে নিন, ফার্স্ট স্টেপ কী ছিল? চায়না প্রোভাইড করেছে একটি বেসিক পাবলিক হেলথ সার্ভিস প্যাকেজ, যেখানে
এর রেসিডেন্ট অর্থাৎ এর যে বাসিন্দা, চায়নার যে বাসিন্দা, তারা একটা প্যাকেজ ক্যারি করতে পারবে। আর এই প্যাকেজে চায়নার গভর্নমেন্ট কিন্তু সাহায্য করবে যে তাদের সমস্ত রকম ট্রিটমেন্ট রিলেটেড, ডায়াগনোসিস রিলেটেড, ম্যালেরিয়ার যে ট্রিটমেন্ট রিলেটেড, এই রিলেটেড সমস্ত রকমের ফিসকাল যে স্ট্যাটাস, তারপরে যে লিগাল স্ট্যাটাস অথবা এর যে ট্রিটমেন্ট সম্পর্কিত সমস্ত যে প্রবলেমগুলো, সমস্ত যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু চাইনিজ গভর্নমেন্ট এখানে রিজলভ করে দিচ্ছে। তো আমাদের হেলথ কেয়ারে কিন্তু অবশ্যই প্রচণ্ড পরিমাণে কারাপশান রয়েছে, এবং তার সাথে সাথে আপনারা রিসেন্টলি নিউজে দেখতে পাচ্ছেন প্রতিদিন একজন করে বেরোচ্ছে যে ভুয়ো সরকারি আধিকারিক হিসেবে, আইএস আইপিএস অফিসার হিসেবে। এরপরে তো দেখা যাবে যে আইএস আইপিএস অফিসাররা রেসপেক্ট পাবে না এরকম যদি চলতে থাকে। তো এইরকমভাবে কিন্তু কারাপশান হচ্ছে ভারতে। তো এই যে কারাপশানকে অবশ্যই আটকাতে হবে। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের মাধ্যমে কি বলা হচ্ছে যে বেসিক পাবলিক হেলথ সার্ভিস, এবং তার জন্য একটা প্যাকেজ অবশ্যই অ্যানাউন্স করতে হবে ভারতের পক্ষ থেকে, যদি ইন্ডিয়া চায় যে ম্যালেরিয়া ফ্রি তৈরি করতে। এখান থেকে একটু দেখুন, আপনি এখানে ম্যালেরিয়া ফ্রি পড়ছেন, তো অন্য কোনো অসুখ থেকে আপনি যদি ফ্রি করার টাইপের কোশ্চেন আসে, তখনই কিন্তু আমরা এই স্টেপগুলো ইনক্লুড করতে পারবো, এবং তখনই কিন্তু আমরা ভালো মার্কস পাবো। কারণ এই স্টেপগুলো কিন্তু সমস্ত যে রোগ সেগুলোকে দূরীকরণের ক্ষেত্রে আমরা এই স্টেপগুলো নিতে পারি গভর্নমেন্টের স্টেপ হিসেবে। 2 নম্বর বলছে ইফেক্টিভ মাল্টি সেক্টর কোলাবোরেশন। দেখুন, মাল্টি সেক্টর কোলাবোরেশন খুব দরকার, ডিসেন্ট্রালাইজেশন খুবই দরকারি একটি জিনিস। চাইনিজ গভর্নমেন্ট এটা কমিউনিস্ট পার্টি অফ চায়না, ওখানকার মাওয়িস্ট চিন্তাধারায় চলে, অবশ্যই সেটা ঠিক আছে। ওরা সোশ্যালিজম ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু সেটা কমিউনিজম, এক্সট্রিম যে কমিউনিজম সেটা ক্রিয়েট করতে চেয়েছিল কিন্তু পারেনি। কার্ল মার্কসের যে কমিউনিজম সেটা মায়ো পর্যন্ত থেমে গেছে, তারপরে কিন্তু আর এগোতে পারেনি। তো সেই ব্যাপারে আমরা এখন যাব না, আমরা জাস্ট এখানে বলছি ওদের যেহেতু এককেন্দ্রিক সরকার, তবুও ওরা মাল্টি সেক্টর কোলাবোরেশন করেছে। তো এক্ষেত্রে আমাদের তো আবার ফেডারেল স্ট্রাকচার রয়েছে, আবার ইউনিটারি স্ট্রাকচারও রয়েছে, তাহলে আমাদের এটা কিন্তু করতে আরও বেশি সুবিধা হবে। তো এই পয়েন্টগুলোকে আমরা ইনক্লুড করতে পারি। আমাদের যেহেতু ফেডারেল স্ট্রাকচার, চায়নার থেকে আমাদের অনেকটা সুবিধা হবে মাল্টি সেক্টর কোলাবোরেশনের জন্য। আর গান্ধীজিও বলে গেছেন যে আমাদের ডিসেন্ট্রালাইজেশন করা অবশ্যই দরকার। শুধুমাত্র গান্ধীজি নয়, যারা ইকোনমিস্ট, বড় বড় ইকোনমিস্ট, তারা সবসময় বলেন যে সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে ডিসেন্ট্রালাইজেশন করার, অর্থাৎ সেন্ট্রালের হাতের থেকে পাওয়ার সরিয়ে চারিদিকে পাওয়ারটাকে ছড়িয়ে দেওয়ার। যেমন ধরুন, সেই জন্যই কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট, গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে। 3 টিয়ার যে লোকাল সেলফ গভর্নমেন্ট, গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে, পঞ্চায়েতের সমিতি, এগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের উদ্দেশ্যে, সমস্ত পাওয়ার যাতে সেন্ট্রাল বা স্টেটের হাতে না থাকে, সেই জন্যই কিন্তু এই যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এদের ক্রিয়েট করা হয়েছে। তো এইরকম মাল্টি সেক্টর কোলাবোরেশন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই যে চায়না ধরুন মাল্টি সেক্টর কোলাবোরেশন করেছে, ইন্ডিয়া কীভাবে কাজ করতে পারে। ধরুন গভর্নমেন্ট, আমাদের যে হেলথ মিনিস্ট্রি কিছু প্রাইভেট কোম্পানির সাথে, প্রাইভেট ফার্মের সাথে তারা কিন্তু কোলাবোরেট করতে পারে। তার পাশাপাশি প্রাইভেট নার্সিংহোমের সাথে কোলাবোরেট করতে পারে, যারা এই ট্রিটমেন্টে গভর্নমেন্টকে সাহায্য করবে, গভর্নমেন্ট তাদেরকে একটা ইনসেন্টিভ দেবে। তো এইভাবে কিন্তু এগোনো যেতে পারে। এছাড়া নেক্সট যে স্টেপ, চায়না আরও একটি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিল 137 স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা উল্লেখ না করলেও কোনো রকম প্রবলেম নেই, কারণ এই স্ট্র্যাটেজিটা একটা স্পেসিফাইড কান্ট্রির ক্ষেত্রে যে হয়েছে বলে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু পসিবল হবে এমনটা কিন্তু নয়। তবু আমি বলে দিচ্ছি যে এই যে স্ট্র্যাটেজি 137 স্ট্র্যাটেজি, এটাকে কী বলা হয় বা এর মাধ্যমে কী বলা হয়েছিল। তো 137-এর মধ্যে 1 কথার অর্থ হচ্ছে এক দিনের মধ্যে হেলথ ফেসিলিটির রিপোর্ট কিন্তু ম্যালেরিয়া ডায়াগনোসিসের রিপোর্টের ডেডলাইন কিন্তু দেওয়া হয়েছে 1 দিন। তারপরে 3 দিন, 3 বলতে বোঝানো হচ্ছে কি, 3 দিনের মধ্যে বোঝানো হচ্ছে যে হেলথ সেক্টর বা যে হসপিটাল বা যে নার্সিংহোমে যাবে বা হেলথ অথরিটি যে থাকবে, সেই হেলথ অথরিটি কিন্তু সেই কেসটাকে কনফার্ম করবে, এবং তার কতটা ভয় রয়েছে, তার কতটা রিস্ক রয়েছে, এবং এইটা ছড়িয়ে যাওয়ার কতটা রিস্ক থাকবে, সেটা কিন্তু ডিটারমাইন করবে ওই অথরিটি 3 দিনের মধ্যে। তো একদিনে দেখা গেল যে হেলথ ফেসিলিটি রিপোর্ট পাবলিশ করছে ডায়াগনোসিস রিলেটেড ম্যালেরিয়ার, 3 দিনের মধ্যে সেটাকে কনফার্ম করছে এবং তার রিস্ক মেজার করছে, সেটা ছড়িয়ে কতটা যেতে পারে সেটাও মেজার করা হচ্ছে। আর 7 দিনের মধ্যে কী করা হচ্ছে, 7 দিনের মধ্যে মাস্ট বি টেকেন টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড অফ দ্য ডিজিজ। এই ডিজিজটা স্প্রেড করার আগেই সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট মেজার অন্তত নেওয়া হচ্ছে 7 দিনের মাথায়। তো এই যে 137, এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু এই যে চায়না ম্যালেরিয়াকে
প্রিভেন্ট করতে সক্ষম হয়েছে। তো এই যে স্ট্র্যাটেজি বিভিন্ন দেশের বিভিন্ন রকম ইকোনমিক কন্ডিশন, বিভিন্ন রকম পলিটিক্যাল কন্ডিশনের ওপর কিন্তু ডিপেন্ড করে। তো সেহেতু এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। তো এই স্ট্র্যাটেজিটা লেখা কিন্তু অতটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রথম দুটো স্ট্র্যাটেজি ভালো, এবং বাকি দুটো থেকে তিনটে স্ট্র্যাটেজি আপনি নিজেই বানিয়ে লিখতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। যেমন ধরুন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দুটো স্ট্র্যাটেজি আমরা কী কী দেখলাম, যে আমাদের যে একটা ইনসেন্টিভ বা হেলথ প্যাকেজ অ্যানাউন্স করতে হবে। 2 নম্বরে দেখলাম মাল্টি সেক্টর কোলাবোরেশন করতে হবে। আর 3 নম্বর কি, 3 নম্বর একটা আলাদা করে একটা অর্গানাইজেশন তৈরি করা হোক, যার মাধ্যমে যে ক্লিনিং, আমাদের যে স্বচ্ছ ভারত মিশন, সেটা তো ইমপ্লিমেন্টেশন হয়নি, শুধু নামেই সেটা স্বচ্ছ ভারত মিশন হয়ে চলেছে। তো ইমপ্লিমেন্টেশন, এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। আর এই যে স্বচ্ছ ভারত মিশন অলরেডি যেহেতু এই স্কিমটা লঞ্চ হয়ে রয়েছে, তো সেহেতু ওই স্কিমটার ওপর আরও বেশি এমফাসাইজ করতে হবে। তো এইভাবে কিন্তু আরও আমরা 2 থেকে 3টে পয়েন্ট বানিয়ে দিতে পারবো। আপনি একটু ভাবলে আপনি নিজেও বানাতে পারবেন। তো নেক্সট দেখুন, হু যে এই যে সার্টিফিকেশন গ্র্যান্ট করেছে, এটা নিয়ে ইম্পর্টেন্ট নয়। এবার আমরা দেখব এই যে ম্যালেরিয়া রোগের মশা, অনেকের মনে ভুল ধারণা থাকে যে মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়, মশা ওই ম্যালেরিয়া রোগের জীবাণুটা তৈরি করে। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল। ম্যালেরিয়া রোগের জীবাণু কিন্তু মশা তৈরি করে না, মশা শুধুমাত্র ওই ম্যালেরিয়া রোগের জীবাণুটাকে বহন করে, একটা বাহক থেকে আরেকটা বাহক পর্যন্ত বহন করে। তো কোন মশা? এটা অ্যানোফিলিস মসকিউটো, স্ত্রী অ্যানোফিলিস মসকিউটো, এটাই কিন্তু এই যে ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে দায়ী। নেক্সট দেখব, নেক্সট ইউনিয়ন এডুকেশন মিনিস্টার লঞ্চ করেছে নিপুণ ভারত প্রোগ্রাম। তো নিপুণ ভারত প্রোগ্রাম কে লঞ্চ করেছে? ইউনিয়ন এডুকেশন মিনিস্টার। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে এডুকেশন মিনিস্টার বা এডুকেশন মিনিস্ট্রি, এর আগে নাম কী ছিল? বর্তমানে এডুকেশন মিনিস্টারের নাম বলে দিচ্ছি, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আর এর আগে এডুকেশন মিনিস্ট্রির নাম কী ছিল? তো এই যে নিপুণ ভারত প্রোগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস, ইউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইউপিএসসির জন্য সমগ্র ডেটাটা ইম্পর্টেন্ট, আর ডব্লিউবিসিএস ছাড়া অন্যান্য যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে সেখানে কিন্তু জাস্ট এই যে ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট, আর নিপুণ ভারত মিশন কী নিয়ে সেটা ইম্পর্টেন্ট। তো দেখুন এই যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক রিসেন্টলি লঞ্চ করেছেন নিপুণ ভারত প্রোগ্রাম। এর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে দেখে নিন। একটা 5 টিয়ার ইমপ্লিমেন্টেশন মেকানিজম কিন্তু সেট আপ করা হবে অ্যাট দ্য ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এবং স্কুল লেভেলে। 5টা টিয়ার যেহেতু বলেছে, 5টা ধাপে ধাপে, ফার্স্ট স্টেপ ন্যাশনাল, সেকেন্ড স্টেট, থার্ড ডিস্ট্রিক্ট, ফোর্থ ব্লক অ্যান্ড দেন স্কুল লেভেল। এই যে 5 টিয়ার একটা মেকানিজম কিন্তু সেট আপ করা হবে সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে আন্ডার দ্য এজিস অফ দ্য সেন্ট্রালি স্পন্সার স্কিম সমগ্র শিক্ষা। তো সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষা, আমরা বাংলায় বলে থাকি সর্বশিক্ষা, এটা যেহেতু ইংলিশে লেখা রয়েছে তো সমগ্র শিক্ষা বলে লেখা রয়েছে। তো সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে কিন্তু সমস্ত ইউনিয়ন টেরিটরিতে এবং সমস্ত স্টেটে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হবে। আপাতত স্কিমটা তো লঞ্চ করা হয়েছে, তারপরে ইমপ্লিমেন্টেশনটা কতটা দূরে এখন দেখা যাক, সেটা সময়ই বলবে। তো এর কী কম্পোনেন্টগুলো দেখে নিন এই যে নিপুণ ভারত মিশনের। তো এখান থেকে দুটো স্কিমের নাম জানছি, সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশন, আর একটা নিপুণ ভারত প্রোগ্রাম। তো এখানে দেখুন এর কী কম্পোনেন্ট বলছে। ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশনাল স্কিল। তো এখানে ফাউন্ডেশনাল স্কিল চিলড্রেনদের জন্য ফাউন্ডেশনাল স্কিল ক্রিয়েট করা হবে, যেখানে ড্রপ আউট রিডিউস করার চেষ্টা করা হবে। দেখুন স্কুলে সাধারণত প্রাইমারি স্কুলে, হাই স্কুলে ড্রপ আউট কিন্তু প্রচণ্ড বেশি, আর আনএমপ্লয়মেন্ট যত বেড়ে যাবে তত কিন্তু এই যে ড্রপ আউট আরও বেড়ে যাবে। আনএমপ্লয়মেন্টের সাথে কিন্তু ড্রপ আউট এটা কিন্তু প্রপোর্শনালি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। তো সেহেতু আনএমপ্লয়মেন্ট যত বাড়বে ড্রপ আউট কিন্তু তত বাড়বে। তো সেহেতু গভর্নমেন্টকে অবশ্যই এই আনএমপ্লয়মেন্ট ইস্যুটাকে লক্ষ্য করতে হবে, এবং এখানে এই যে ড্রপ আউট ইস্যু, তারপর ইমপ্রুভ ট্রানজিশন রেট, এটাকে চেষ্টা করতে হবে। তো ফাউন্ডেশনাল স্কিল এখানে দিয়ে দিয়েছে। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। তো দেখুন লার্নিং যদি আপনি শুধুমাত্র বসে বসে বই পড়েন, আপনি হয়তো অনেক বড় সেহেতু আপনি করতে পারবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। যদি সে খেলা করতে করতে বা অন্যান্য কোনো কাজ করতে করতে কোনো জিনিস শেখে, তার কিন্তু সেটা বেশি মনে থাকে। আপনি এখন ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছেন, ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেহেতু আপনাকে কিছুই করার নেই, আপনাকে বসে বসেই পড়তে হবে। আপনার কোনো রকম খেলার মাধ্যমে শিখতে আপনি পারবেন না। যেমন ধরুন এই কারেন্ট অ্যাফেয়ার্স, আপনাকে কোনো রকম খেলা করতে করতে তো এই কারেন্ট অ্যাফেয়ার্স শুনতে পারবেন না, তো সেটা তো পসিবল নয়। নেক্সট দেখুন ইনোভেটিভ পেডাগগিস। তো পেডাগগিস ব্যাপারটা কি? পেডাগগিস হচ্ছে শিক্ষণের একটা
পদ্ধতি, ইনোভেটিভ পেডাগগিস, অর্থাৎ শিক্ষণের একটি পদ্ধতি, বাচ্চাদের জন্য শিক্ষণের যে পদ্ধতি সেটাকে বলা হয় সাধারণত পেডাগগি। এটা ডিটেলসে অ্যানালিসিস করলে অনেক কিছু বলতে হয়, কিন্তু জাস্ট এর যে অ্যাকচুয়াল মানেটা জেনে রাখুন। শিক্ষণের একটা পদ্ধতি, এই যে শিক্ষকের পদ্ধতি, এখানে দেখুন টয় বেসড অ্যান্ড এক্সপেরিমেন্টাল লার্নিং উইল বি ইউজড ইন ক্লাসরুম। আমি জাস্ট একটা ইউটিউব চ্যানেলের এক্সাম্পল দিচ্ছি। অনেক মজার তারা এক্সপেরিমেন্ট করে, XYZ সামথিং একটা নাম রয়েছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে। বাচ্চারা যখন ওটা থেকে দেখবে, ওটা থেকে কিন্তু তারা ইন্সপায়ার হবে এবং সেটা করতে চাইবে। তো এই রকম যে প্রবলেম, আর যে 5 মিনিট ক্রাফটের যে ভিডিওগুলো, যদিও ননসেন্স সেগুলো ভিডিওগুলো, কিন্তু 5 মিনিটস ক্রাফটের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অন্তত একবার না একবার ভাবে যে এইগুলো যদি আমি করতে পারতাম। তো এই রকম যে এক্সপেরিমেন্টাল লার্নিং, তার সাথে খেলনার মাধ্যমে যদি পড়াশোনা তারা করতে পারে, তাহলে কিন্তু তাদের যে শিক্ষার হার বা তাদের যে শিক্ষার যে আউটপুট, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। নেক্সট, ইন্টেন্সিভ ক্যাপাসিটি বিল্ডিং অফ টিচার্স। তো এই যে বাচ্চাদের শেখার জন্য, তাদের জন্য কিন্তু টিচারদেরও কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং অবশ্যই দরকার। টিচারদেরও কিন্তু টেকনোলজি সম্পর্কে অ্যাওয়ার হতে হবে, না হলে সে যদি প্রজেক্টরের মাধ্যমে কাজই করতে না পারলো, কম্পিউটার যদি নাই জানলো, তাহলে সে তো প্রজেক্টরের মাধ্যমে কাজ করতে পারবে না, কোনো টিচারই তো সেটা পারবে না, সম্ভব হবে না। এবং প্রজেক্টরের মাধ্যমে যদি সে দেখাতে যায় যে একটা অ্যানিমেশনের মাধ্যমে কোনো বাচ্চা কোনো রকম খেলা করছে এবং সেটা থেকে কিছু যদি বাচ্চাদের শেখাতে চায়, সে কিন্তু এখানে ব্যর্থ হবে। তার জন্য কিন্তু টিচারদেরও কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং অবশ্যই দরকার এবং টিচারদেরকে এম্পাওয়ার করতে হবে এই সমস্ত ক্ষেত্রে। আর চুজিং দ্য পেডাগগি, অটোনমি ফর চুজিং দ্য পেডাগগি। নেক্সট দেখুন, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, সলিসিটর জেনারেল কি ফ্যাক্ট। তো এখানে আমি বলে দিই, ভারতের যে সলিসিটর জেনারেল, তার নাম কি? তুষার মেহতা। তুষার মেহতা ভারতের সলিসিটর জেনারেল। তো এই যে সলিসিটর জেনারেল রিসেন্টলি নিউজে আছে কেন? তো তৃণমূল কংগ্রেস, আমাদের যে টিএমসি, পশ্চিমবাংলায় যে গভর্নমেন্ট রয়েছে টিএমসি গভর্নমেন্ট, এই টিএমসি গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি এই যে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা, এর বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে গিয়েছে। তো টিএমসির যে এমপি আছে, টিএমসির যে এমএলএ আছে, সবাই জোটবদ্ধ হয়ে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে গিয়েছেন। তো কেন গিয়েছে তার কারণ এখানে বলছে, দেখুন। আচ্ছা, এখানে আমি ওটা আনিনি, ওই স্লাইডটা আনিনি, তো ওখানে কারণটা আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে সলিসিটর জেনারেল বিরোধী দলনেতা শুভেন্দু চক্রবর্তী, প্রবলি শুভেন্দু, যাই হোক টাইটেলটা আমার কথা মনে পড়ছে না, শুভেন্দুর সাথে মিটিং করেছিল এবং সেই নিয়ে কিন্তু টিএমসি গভর্নমেন্ট সেই নিয়ে নারাজ খুব, সেই জন্য প্রেসিডেন্টের কাছে গিয়েছে। আর বিভিন্ন রকম দাবি করছে যে সলিসিটর জেনারেল করাপশনের সাথে যুক্ত, বিভিন্ন রকম ক্রাইম মুভমেন্টের সাথে যুক্ত, এরকম দাবি করছে। তো আমি পলিটিক্যালি অতটাও অ্যাক্টিভ নই, মানে বর্তমানে আপাতত অ্যাক্টিভ নই। তো সলিসিটর জেনারেল ব্যাপারটা এবার জেনে রাখুন, পরীক্ষার জন্য এটাই ইম্পর্টেন্ট। টিএমসি গভর্নমেন্ট কী করলো, বিরোধী দল কী করলো, সেটা পরীক্ষার জন্য একেবারে ইম্পর্টেন্ট নয়। সলিসিটর জেনারেলটা জেনে রাখুন। দেখুন, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এই টার্মটা আপনারা শুনেছেন এবং আমি আমার লক্ষ্মীকান্ত লুসেনজিকে সিরিজে আলোচনা করেছি। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 76-এ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়াও রয়েছে। এই যে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রি, আর ফার্স্ট হাইয়েস্ট ল অফিসার ইন দ্য কান্ট্রিকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর এই যে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া প্রতিটা ক্ষেত্রে গভর্নমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে, বিভিন্ন ক্ষেত্রে গভর্নমেন্টের যে কেসগুলো লড়েকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং তারপরে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। হি ইজ সাবঅর্ডিনেট টু দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, দ্য হাইয়েস্ট ল অফিসার অ্যান্ড ওয়ার্কস আন্ডার হি। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বা এজিআইয়ের আন্ডারেই কিন্তু এই যে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, সে কিন্তু কাজ করে। আর হি অলসো অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট ইন লিগাল ম্যাটারে গভর্নমেন্টকে অ্যাডভাইসও করে। সাধারণত এই কাজটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং তার সাহায্য করে কে? এই যে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর সলিসিটর জেনারেল ইজ অ্যাপয়েন্টেড ফর পিরিয়ড অফ 3 years বাই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সলিসিটর জেনারেল কত দিনের জন্য অ্যাপয়েন্টেড হন? কারেক্ট অ্যান্সার হবে 3 বছরের জন্য। এবং যে কমিটির দ্বারা অ্যাপয়েন্ট হন, সেই কমিটি হেড কে করেন? প্রাইম মিনিস্টার। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে আর যে নামটা সলিসিটর জেনারেল, এনার নামটা মনে রাখবেন, তুষার মেহতা। আর টিএমসি গভর্নমেন্ট কী বললো ওটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। কার বিরুদ্ধে কেস করলো সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট আমরা শুধু সেটাই দেখবো। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা মনে রাখার জন্য স্টোরিটা বলে দিলাম। নেক্সট দেখবো উত্তরাখণ্ড। এটাও এসএসসি রেলওয়ে যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা রিসেন্টলি জানেন যে উত্তরাখণ্ডের যে সিএম
তিনি পদত্যাগ করেছেন। তো সেখানে নতুন সিএম কে হচ্ছেন, নতুন সিএম হচ্ছেন পুষ্কর সিং ধামি। আমি কতদিন বলছিলাম তো পুষ্কর বলে আমার ভুলে গেছিলাম, নামটা আমার মনে পড়ছিল না, তো আজ বলে দিলাম। পুষ্কর সিং ধামি হচ্ছেন উত্তরাখণ্ডের নতুন চিফ মিনিস্টার, আর তিনি ভারতীয় জনতা পার্টি থেকে আছেন। 4 জুলাই 2021 কিন্তু তিনি পদটা দখল করেছেন। তো এই ছিল আজকে টোটাল ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে ইম্পর্ট্যান্ট কিছু স্ট্যাটিক জিকে, যেমন পলিটিক্স জিকে জানলাম, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, ডিটেল ফ্যাক্ট জানলাম, কীভাবে স্টেপ টেকেন বাই চায়না, এগুলো আমরা আমাদের এক্সামে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আর অরোরা অস্ট্রালিস সম্পর্কে জানলাম, কীভাবে এটা ক্রিয়েট হয়। তারপর ডিস্ট্রিক্ট অরোনাস সম্পর্কে জানলাম, মার্সে কেন হয়, তারপর ভালচার সম্পর্কে জানলাম। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।